আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৩৯ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। লং জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলো তারা। আস্তে ধীরে সবাই নেমে এলো গাড়ি থেকে। আলো নিজের লেহেঙ্গা দু হাতে ধরে গাড়ির ডোর খুলে নামলো। সামনে এগোতে চেয়ে অনুভব করলো পিছনে ওড়না আটকে গেছে। আলো বিরক্তিতে পিছন ঘুরে ওড়না ধরে টানাটানি করছে। পাশ থেকে একটা পুরুষালী বলিষ্ঠ হাত এসে তার ওড়না ছাড়িয়ে দিল। আলো চমকে উঠে পিছন ফিরতেই তার কপাল স্পর্শ করলো উত্তপ্ত বুক। খুব চেনা অতি প্রিয় পুরুষালী পারফিউমের গ্রান পেয়ে আলো মুহূর্তেই পিছন সরে গেল। অতঃপর কিছু না বলে মানুষটার পাশ কাটিয়ে চলে যায়। বাড়ির প্রবেশ পথে নারিকেল গাছের দীর্ঘ সারি জড়িয়ে দেওয়া হয়েছে নীল সাদা ও সাদা মরিচবাতি, যা দূর থেকে দেখলে মনে হচ্ছে আকাশের নক্ষত্রগুলো নিচে নেমে এসেছে। সাজসজ্জা আধুনিকতার ছোঁয়া থাকলেও ঐতিহ্যের টান স্পষ্ট। সদর দরজায় টাটকা কলাপাতা আর শোলার নকশায় তৈরি করা হয়েছে। খুশ আহমেদ গেট। উঠোন জুড়ে রঙিন সামিনা টানানো হয়েছে, যার নিচে বসে আছে পাড়ার চঞ্চল কিশোরী দল। তাদের পরনে স্থানীয় তাঁতের শাড়ি আর চুলে গুজে রাখা সতেজ ফুল। বিয়ে বাড়ির এক কোণে চলছে বিশাল কর্মযজ্ঞ। বড় বড় ডেকচিতে রান্না করা হচ্ছে ঐতিহ্যবাহী মেজবানি মাংস এবং সামুদ্রিক মাছের বিশেষ কোনো পদ। ধোয়া ওঠা ভাতের গন্ধ আর মশলার ঝাঁঝালো ঘ্রাণে চারপাশে মো মো করছে। প্রবীণরা পান সুপারি মুখে দিয়ে বসে আছে বাড়ির বারান্দায়। তাদের গল্পের আসরে বসেছে পুরনো দিনের বিয়ের স্মৃতি নিয়ে। যেহেতু সবাই এত দূরের পথ থেকে এসেছে, তাই মেহমানদের আগে খেতে দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শুরু হবে। আলোর কথা মতো তার রোস্ট ছায়ার প্লেটে দিল। তখনই খেয়াল করলো তার প্লেটে রোস্ট। আলো সরু চোখে পাশে বসা ছেলের দিকে তাকায়। আধার দুটো টিস্যু আলোর কুলের উপর রেখে শান্ত গলায় বলল, আমাকে পরে দেখো, আগে খাবার খাও। আলো কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আধারও খেতে শুরু করলো আর মাঝে মধ্যে এটা সেটা বইয়ের প্লেটে তুলে দিল। সন্ধ্যা হয়ে আসতেই বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। মেঘলার পর্ণের লাল টুকটুকে জামদানি শাড়ি আর রোহিতের গায়ে শেরওয়ানি। কাজী সাহেব সকল নিয়ম কানুন মেনে রোহিতকে কবুল বলতে বললে ছেলেটা সময় নষ্ট না করে 3 বার কবুল বলে ফেলে। এটা নিয়ে পাশে দাঁড়ানো কাজিন বন্ধু বান্ধব সবাই হেসে উঠল। কাজী সাহেব এবার মেঘলাকে কবুল বলতে বললে মেয়েটা একটু সময় নিয়ে ধীর সুস্থ কবুল বলতে সবাই আলহামদুলিল্লাহ বলল। অবশেষে দুটি মানুষ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আলো এক কোণে বসে থেকে আর চোখে তার ছেলেকে দেখতে ব্যস্ত। পরনে সাদা পাঞ্জাবি এবং উপরে হালকা কালো কোট। বাম হাতে কবজিতে সিলভার রঙা ব্র্যান্ডের ঘড়ি। বড় বড় চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট আপ করে রাখা। সুন্দর মুখশ্রী, লালচে ঠোঁটের কোণে এক টুকরা হাসি দেখা যাচ্ছে। মানুষটাকে শার্ট পরলে বেশি মানায় নাকি পাঞ্জাবি পরলে বেশি মানায়? আলো মনে মনে ভাবলো, আই থিঙ্ক পাঞ্জাবিতে বেশি সুন্দর লাগে। এটা ভেবে আনমনে হাসলো। লোকটা তার বাবার সাথে বসে থেকে টুকটাক কথা বলছে, মাঝে মধ্যে আবার হাসছেও। শ্বশুর জামাইয়ের মধ্যে এত ভাব হলো কখন ঠিক বুঝতে পারলো না আলো। তার বাবা তো জামাইকে পেয়ে এক প্রকার তাকেই ভুলে গেছে। এটা মানতে পারলো না আলো। সে লেহেঙ্গা ধরে তার বাবার সামনে গিয়ে গাল ফুলিয়েই বলল, আমার বাবাকে দেখেছেন? মেয়ের এহেন কথায় মতিউর রহমান যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক কণ্ঠে বললেন, আমি তো তোমার বাবা, চোখে কম দেখেছো? ডক্টরের কাছে নিয়ে যাব? আলো কিছু বলল না। তখন আদার সোফায় শুলটা এলিয়ে দিয়ে বলল, চোখে কম নয় আব্বু, বলুন আপনার মেয়ে খাবারের সাথে নিজের ব্রেনও খেয়ে নিয়েছে। ছেলের মুখে আব্বু সম্বোধন শুনে আলো চমকে উঠল। তার মানে এই লোকটা তার বাবাকে শ্বশুর বলে মেনে নিয়েছে, কিন্তু কখন? তুমি ঠিক আছো মামুনি? বাবার কথা শুনে আলো কপাল কুঁচকেই বলল, তুমি তো দেখছি জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেছো। আদার আবার পাশ থেকে শ্বশুর মহেশ্বরকে উদ্দেশ্য করে বলল, আপনার বড় মেয়ে তো হিংসুটে সেটা জানা ছিল না। আলো বিরক্তিতে নাক মুখ কুঁচকে তার বাবাকে বলল, তুমি কিন্তু এখনো বললে না আমাকে কেমন লাগছে বাবা। মতিউর রহমান হাসলেন। মেয়ের অভিমান বুঝতে পেরে কাছে টেনে পাশে বসিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আদরে কণ্ঠে বলল, আমার মেয়ে আমার ছোট্ট বুড়ি, সে সবসময় সেরা এবং অনেক কিউট আর আদরের। বাবার প্রশংসা শুনো কেন জানে আলোর মন ভালো হলো না। সে উদাস মনে বলল, কিন্তু আমি অন্যর চোখে বাজে বাবা, খুব বাজে। এই কথা শুনে আদার ঘাড় কাত করে মেয়েটার মলিন চেহারার দিকে তাকায়। তার এই কথা এখনো ধরে বসে আছে মেয়েটা। মতিউর রহমান মেয়ের মন খারাপ দেখে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার শোনা একদম বাজে নয়। তোমাকে যে বাজে বলেছে তার চোখের সমস্যা আছে, নয়তো আমার ফুলের মতো কোমল মেয়েকে কি কেউ বাজে বলতে পারতো? আর তুমি এটা বোকা মেয়ে, কে কি বললো সেটা নিয়ে মন খারাপ করছো কেন? একটা কথা মনে রাখবে, আমরা যেটা পছন্দ করি সেটা যে সবার পছন্দ হবে সেটাও না কিন্তু। তাই শুধু শুধু মন খারাপ করে লাভ নেই। আলো বুঝলো বাবার কথা, তাই সে কথার প্রসঙ্গ পাল্টিয়ে কিছু বলবে, তখনই একজন ভদ্রলোক এসে তার বাবার সাথে কুশল বিনিময় করতে লাগলেন। মতিউর রহমান উঠে দাঁড়ানোর ফলে এখন আধার ও আলো সামনাসামনি। মেয়েটা সোজা হয়ে বসে আর চোখে সেরকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আলো চট করে নজর সরিয়ে নিল, তবুও সে অনুভব করতে পারছে এই অসভ্য লোকটা তাকেই দেখে যাচ্ছে।
বাবাকে ওই মানুষের সাথে চলে যেতে দেখে আলো উঠে দাঁড়ায়। লেহেঙ্গা দু হাতে ধরে সামনের দিকে পা বাড়াতে ওড়নায় টান পড়ল। আলো কপাল কুঁচকে পিছনে তাকায়, লোকটা আলতো হাতে তার ওড়না টেনে ধরে আছে। আমি সুন্দর জিনিসের কখনো প্রশংসা করি না। এই কথা বলে আধার মেয়েটার ওড়না ছেড়ে দিল। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে সুন্দর বললেন? আই ডোন্ট নো মিস কালো। আবার কালো। আলো দাঁত কিরমির করলো। আধার আনমনে হেসে কিছু বলতে যাবে, তখনই একজন রমণী এসে সোজা তার পাশে বসলো। এটা টের পাওয়া মাত্রই আধার তরাক করে উঠে দাঁড়ালো। হাই মিস্টার, আপনি আমার পাশে বসতে পারেন, নো প্রবলেম। মেয়েটার কথা শুনে আলো শরীর জ্বলে উঠল। কত বড় সাহস! তার সামনে তার স্বামীকে নিজের পাশে বসার জন্য অফার করছে। আধার পিছনে তাকানো প্রয়োজন মনে করলো না। সে গম্ভীর কণ্ঠে কিছু বলবে, তার আগে খেয়াল করলো একজোড়া হাত এসে তার গলা জড়িয়ে ধরেছে। আধার শীতল চোখে মেয়েটার মাসুম চেহারার দিকে তাকিয়ে দুই হাতে কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল। আলো একগাল হেসে চোখের কোণ থেকে কাজল সরিয়ে ছেড়ে কানে পিছনে লাগিয়ে দিতে দিতে বলল, আজকাল দেখছি আমার স্বামীর উপর সাতচুনিদের নজর পড়েছে। আধার ঠোঁট কামড়ে হাসলো। এই দিকে তাদের আচরণ আর আলোর কথা শুনে সোফায় বসে থাকা মেয়েটা ফুঁসে উঠল। চট করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তুমি আমাকে সাতচুন্নি বললে? আলো ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে এক ভু উঁচিয়েই বলল, আমি কি আপনার নাম বলেছি? ওয়েট, তার মানে আপনি আমার স্বামীর দিকে নজর দিয়েছেন? তাই তো আমার কথায় আপনার গায়ে লাগলো। ওই যে প্রবাদ আছে না, ঠাকুরের ঘরে কে? আমি তো কলা খাইনি। মেয়েটার আগে গজগজ করতে করতে বলল, আমি তোমাকে দেখে নেব বিয়াদব মেয়ে। কেন পরে দেখবেন কেন, এখনই দেখুন, আমি তো আর বোরকা পরে নেই। মেয়েটা আবার কিছু বলতে যাবে, তখনই আদার গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যকে বিয়াদব বলার আগে নিজের ক্যারেক্টার দেখুন মিস। একজন অপরিচিত পুরুষকে নিজের পাশে বসার জন্য অফার করাটা কি ভদ্রতার কাতারে পড়ে? আপনার সো কল্ড ব্যবহারই বলে দিচ্ছে আপনি ঠিক কতটা বিয়াদব। অপমানে মেয়েটার চেহারা রক্তিম হয়ে গেল, তবে কিছু না বলে হনহনিয়ে চলে যায়। এসেছিল তার বোরকে পটাতে। আপনি যে আমাকে নিয়ে এতটা জেলাস ফিল করেন সেটা আগে জানতাম না মিসেস খান। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই আলোর শরীর মৃদু কেঁপে উঠল। সে দুহাত নামিয়ে সরে যেতে চাইল, কিন্তু আধার তাকে ছাড়ল না, বরং কোমর চিপে ধরে আরো ঘনিষ্ঠ করে নিল। আলো হাঁসফাঁস করে উঠে বলল, কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। আই ডোন্ট কেয়ার। কথা বলার পরই ঘাড়ের মাঝে নরম সুটের ছোঁয়া পেয়ে আলো মৃদু সুরে গুঙিয়ে উঠে দু হাতে খামচে ধরল পাঞ্জাবির কলার। আধারাস আবারও নিজের হুঁশ জ্ঞান হারিয়েছে। সেই মেয়েটার গলায় নাক মুখ গুজে লম্বা শ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণটুকুন টেনে নিচ্ছে, মাঝে মধ্যে ঠোঁটো ছুঁয়ে দিচ্ছে। অন্যদিকে আলো লজ্জায় পারছে না নিজের জ্ঞান হারিয়ে ফেলতে। তার হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে। মানুষটা নিশ্চয়ই মাথা তার ছিঁড়ে গেছে, নয়তো এখানে এমন পাগলামি করার কোনো মানেই হয় না। হঠাৎ করে আধারে কি হলো কে জানে, মুহূর্তেই মেয়েটাকে সোফায় মাঝে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলল, আমার থেকে দূরে থাকবে। বলেই হনহুনিয়ে সেখান থেকে চলে গেল। আর আলো স্তব্ধ, বাকরুদ্ধ, হতভম্ব নেই বসে থাকলো। অজান্তে তার এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করলো। সে তো কিছু করেনি, ওই লোকটাই তো তার কাছে এসে তাকে স্পর্শ করছিল। তাহলে এখন এমন ব্যবহার করার মানে কি তার সাথে? নাকি তাকে ছুলো ওই লোকটার ঘৃণা করে? অন্যদিকে আধার সোজা ওয়াশরুমে চলে এসেছে। দুই হাত বেসিনের পাশে ভর দিয়ে রেখে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ দুটো বুজে নিল। একটু পর পানি ট্যাপ সেরে চোখ মুখে ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকায়। হঠাৎই তার মনে হলো আয়নায় ফুটে ওঠা তারই প্রতিশ্রুতি তাকে দেখে হাসছে আর তাচ্ছিল্য সুরে বলছে। অবশেষে আধার খানও একটা মেয়ের প্রেমে পড়ে গেল। এটা শুনে আধারে খুব রাগ হলো। সে একটা পাঁচ মেরে দিল আয়নার মাঝখানে। সঙ্গে সঙ্গে সুন্দর আয়নাটা ভেঙে গিয়ে কাঁচগুলো নিচে পড়ল। মাঝখান থেকে কয়েক ফোঁটা তাজা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। একই সাথে আধার চিৎকার করে বলে উঠল, বাসি না, ওই মেয়েকে আমি ভালোবাসি না, একটু ভালোবাসি না। ও ও শুধু আমার দায়িত্ব, শুধুই দায়িত্ব, এছাড়া আর কিছু না, কিছুই না। শুনতে পাচ্ছিস তুই? ওই পাগল মেয়ের প্রেমে পড়িনি আমি, আর না ওকে আমি ভালোবাসি। আধার কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে ফ্লোরের মাঝে বসে পড়ল। তখনই তার প্রতিশ্রুতি তাকে প্রশ্ন করল, তাহলে পারবি ওই পাগল মেয়েটাকে ছেড়ে থাকতে? আধার শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে ওই স্পষ্ট সুরে বলল, একটু পারবো না ওই পাগল মেয়েটাকে ছাড়া থাকতে, আর না ওর পাশে অন্য কাউকে সহ্য করব। কারণ আলো শুধু আধারের, শুধুই আধারের, এর বাহিরে আর কারণ নয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। বিয়ে শেষ হওয়ায় কিছুক্ষণ পরেই সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মেঘলা ও রোহিতকে ফুলে সজ্জিত গাড়িতে দেওয়া হয়েছে, আর বাকি গাড়িটা সবাই। আলো তার কাজিন ও বোনদের সাথে বসেছে। এই ঘটনার পর থেকে আর সে মানুষটার সামনে যায়নি, আর না মানুষটার কাছে এসেছে। আলো সিটে মাথা এলিয়ে দিয়ে বাইরে রাতের আকাশ দেখছে। বাতাসে তার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। সকালে এক দফা অভিমান করেছিল সেরের ওপর,
কিন্তু সে বেহায়ার মতো অভিমান সব ভুলে গিয়ে মানুষটার কাছে গিয়েছিল। সে আবার বেশিক্ষণ রাগ অভিমান করে থাকতে পারে না। আর যদি হয় সেটা ভালোবাসার মানুষ, তাহলে তার কোনো কথাই নেই। এই ভালোবাসার জন্য সে কি না করেছে, বেহায়া, নির্লজ্জ, পাগল, ছেঁচড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু হয়েছে। এমনকি নিজের আত্মসম্মান ত্যাগ করে বারবার ওই মানুষটার কাছে ছুটে গেছে। সে আগে থেকে জানতো ওই লোকটা তাকে পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে মানুষটা তো পাল্টে গেল। তার যত্ন করা থেকে সব কিছু করত, আর সেইগুলোর প্রতি তো ধীরে ধীরে ভীষণ বাজেভাবে মায়ায় পড়ল। তার বিশ্বাস ছিল মানুষটা এইভাবে ঠিক একদিন তাকে মেনে নিবে, অথচ লোকটা এক মুহূর্তের মধ্যে কেমন জানি পাল্টে গেল। আলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। জানলার বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, এমন নিষ্ঠুর ভালোবাসা তুমি আমারে না দিলেও পারতে। গাড়ির ভেতরে সবাই গানের কুলি খেলছিল আর হাসাহাসি করছিল, তাই কেউই মেয়েটার কথা শুনতে পেল না। মায়া আপুর উদ্দেশ্যে বলল, তুমি একটা গান শোনাও আপু। আলো অন্য সময় হলে মানা করে দিত, কিন্তু আজ তার মন খারাপ, ভীষণ ভীষণ মন খারাপ। তাই সে কোনো আপত্তি না করে চোখ বুজে খালি গলায় গুনগুন করে শুরু করলো, কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন, এখানে এখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তো বা ভালোবাসো না আমায়, আজও আমি শুরু থেকে চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহরণে উঠে, ছন্দ ছাড়া ছন্দ হারায়। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জুড়িয়ে বুকে রেখে দাও। কখনো কি ভেবেছো আমায় একটু আপন, দূরে রেখেছো সারাক্ষণ। রাতের আকাশে যখন বৃষ্টি বাদল গর্জন, আমারও মনের ভিতর তুফান। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি তার কারণে। ইগনোর দিস সং চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।